আসসালামু আলাইকুম। ভয়েস অফ বুটেক্সের আজকের এপিসোডে আমি আনিকা তাবাসসুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডাইস অ্যান্ড কেমিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্বাস উদ্দিন শায়েক স্যার, যিনি গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড 2025-এ বিশ্বের সেরা 10 জনের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। তার যুগান্তকারী ইনোভেশন কার্বনাইজেশন ল্যাব টেক্সটাইল শিল্পের টেকসই ভবিষ্যতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক কার্বনাইজেশন ল্যাবের ধারণা, উৎপত্তির পিছনের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং টেকসই টেক্সটাইল শিল্প নিয়ে তার দৃষ্টিভঙ্গি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। স্যার, আপনি বিশ্বের সেরা 10 জন ইনোভেশন হিসেবে যে অনুষ্ঠানটি হয়েছিল ওখানে তাদের মধ্যে একজন হয়েছেন। তো স্যার, আপনাকে অসংখ্য অভিনন্দন এ ব্যাপারে। স্যার, আপনি যখন পুরস্কারটি পেয়েছিলেন এবং সংবাদটি পেয়েছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল এবং এ ব্যাপারে যদি বিশেষ কোনো স্মৃতি থেকে থাকে? ধন্যবাদ বুটেক্স রেডিওকে এই পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। H&M ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড 2025-এ 10 জন কে ওরা অ্যাওয়ার্ড দিয়েছে। তার মধ্যে থেকে আমি বাংলাদেশে প্রথম, এবং প্রথমবার হচ্ছে বুটেক্স থেকে অবশ্যই প্রথম, এবং সব কিছু মিলিয়ে হচ্ছে যে অনেক প্রথমের অংশ। H&M ফাউন্ডেশন এই অ্যাওয়ার্ডটা 2015 থেকে দেওয়া শুরু হয়েছে, লাস্ট 10 ইয়ার্সকে 56 জনকে দিয়েছে, এবছর 10 জনকে। তো আমি মনে করি হচ্ছে যে এই অ্যাওয়ার্ড আমাদের টেক্সটাইল শিল্পকে হচ্ছে একটা বিশাল সম্ভাবনার দ্বারকে আসলে তুলে ধরে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়কে আসলে হচ্ছে যে গ্লোবাল স্টেজে নিয়ে গেছে, বাংলাদেশকে গ্লোবাল স্টেজে নিয়ে গেছে। এবং যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ যদি হচ্ছে যে ওদের যে থিম টেক্সটাইল ফ্যাশন শিল্পকে হচ্ছে ডিকার্বনাইজেশন করা, সেটার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাংলাদেশ ইজ এ পার্ট অফ এ সলিউশন। তো এটার আসলে শুরু হয়েছে প্রায় হচ্ছে গত বছরের মানে অক্টোবর মাস ওরা শুরু করে প্রতি বছরে, এবং এটা শেষ হতে হতে এপ্রিল মাস চলে যায়। তো নমিনেশন করতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু নিজে অ্যাপ্লাই করা যায় না, কাউকে কেউ নমিনেট করতে হয়। আমাকে নমিনেশন করেছিল হচ্ছে যে আমার আমাকে জানিয়েছিল জার্মান কলিগ, সে আবার আরেকজনকে জানিয়েছে। কাজে আমাকে কে নমিনেট করেছে আমি জানি না, বাট এইটুকু জানি হচ্ছে যে জার্মান কেউ আমাকে আসলে নমিনেট করেছে। তো সেখান থেকে আসলে অনেকগুলো স্টেপ পার হয়ে রিটেন অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ থেকে শুরু করে অনেকগুলো ভিডিও ইন্টারভিউ, ভিডিও কল, ভিডিও রেকর্ডিং, এগুলো সব পার করে আমাকে জানানো হয় হচ্ছে এমন সময়, তখন আমি নিউ ইয়র্কে ছিলাম। খুবই ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে যে যখন আমার সাথে একটা মিটিং সেট করে, সেই মিটিংয়ে বলা হয়েছিল হচ্ছে যে আপনার ফাইনাল ইন্টারভিউ হবে। তো তখন আমি বাংলাদেশে ছিলাম। তো বাংলাদেশ সময় হচ্ছে সম্ভবত 3টা বা 4টার সময় হয়েছে, কিন্তু আমি যখন ইন্টারভিউটা দিতে যাই ডেটটা হওয়ার পরে, তখন আমি নিউ ইয়র্কে। বাংলাদেশ, আপনারা জানেন যে ইউএসের সাথে বাংলাদেশের সময়ের ডিফারেন্স হচ্ছে 10 থেকে 11 ঘন্টা। তো আমি তখন হচ্ছে ভোর 10টা বা ভোর বলছি রাত 3টা বা 4টার সময় আমি ইন্টারভিউটা দিতে বসি। এবং ওই দিনই হচ্ছে আসলে আমি হচ্ছে যে ইয়েল ইউনিভার্সিটি থেকে হচ্ছে যে নিউ ইয়র্কে গেছি আরেক জায়গায় থাকবো বলে। কাজে রাত 10টা বাজে পৌঁছাইছি। আমি কিভাবে ভিডিও কলটা ইন্টারভিউটা দিব সেটাও শিওর ছিলাম না, বাট কোনো রকমে দেখা গেছে হচ্ছে যে টেবিলগুলো সেট নাই, ক্যামেরা ঠিক করার অপশন ছিল না, যে ভিডিও যদি আমি তো ধরে নিচ্ছি ইন্টারভিউ। ঠিক ওই মুহূর্তে, এটা ছিল হচ্ছে এপ্রিলের হচ্ছে 4-5 তারিখের দিকে। তো ওই সময় হচ্ছে যে H&M ফাউন্ডেশন থেকে সরাসরি আমাকে আসলে হচ্ছে ক্রেস্টটা অ্যাওয়ার্ডটা দেখায় বলে হচ্ছে ইউ আর দ্য উইনার। ফার্স্ট টাইম বুঝতে পারি নাই, ঠিক আছে, ফার্স্ট টাইম বুঝতে পারি নাই। এবং খুব ইন্টারেস্টিংলি মানে তখন আবারও বসে ইউ আর দ্য উইনার। তখন আমি মানে মাথায় হাত দিছি যে কি হইলো ঘটনা আর কি। তো তার চেয়েও কঠিন সময় হচ্ছে যে ওরা ডিক্লেয়ার করছে হচ্ছে মেয়ের 20 তারিখে, মানে অফিসিয়ালি মেয়ের 20 তারিখে ডিক্লেয়ার করছে হচ্ছে লন্ডনে। তো এপ্রিলে 4-5 তারিখ থেকে মেয়ের 20 তারিখ, এটা আমাকে চুপি চুপি থাকতে হয়েছে আর কি, যে কাউকে জানানো যাবে না। এর মাঝখানে আমার ভিসা থেকে শুরু করে সবকিছুই করতে হয়েছে, বাট কাউকে জানানো যাচ্ছে না আমি কেন করতেছি। এবং হচ্ছে যে ভার্সিটি থেকে জিও নিতে যেও সমস্যা হয়েছে, কেন আমি লন্ডন যাচ্ছি এটা বলতেও পারতেছি না আবার। বাট মেন কি বলে হচ্ছে 20 তারিখে অফিসিয়ালি ডিক্লেয়ার করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরপরে আমরা গত অক্টোবরের কি বলে হচ্ছে 3rd উইকে আমরা স্টকহোমে যাই।
স্টকহোমে আমাদেরকে সেইখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেই রুমে স্টকহোম সিটি কনভেনশন হল, যেখানে আসলে নোবেল প্রাইজ উইনারদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং সেই হলেই আসলে হচ্ছে ব্যাংকুয়েট হল এবং ডিনার অসাম। এবং ওরা 10 জন, আমাকে যদি বলা হয় বিশেষ মুহূর্তটা কি, 10 জনের মধ্যে আমরা তো 10 জন ছিলাম, 10 জন উইনারই ছিল। তো হঠাৎ করে যেদিন আসলে ডিনার মানে অ্যাওয়ার্ডটা দিবে তার আগের দিন ওদের এইচএন ফাউন্ডেশনের একজন ইন্দিরা এসে কানে কানে বলতেছে হচ্ছে যে তোমাকে একটা জিনিস বলতে চাচ্ছি। বলে কি? সে বলতেছে হচ্ছে যে তোমাকে আমরা প্রিন্সেসের সাথে একই টেবিলে বসাবো, তুমি কি রাজি আছো? আমি বললাম যে ফার্স্টে আবারও বলছে আরেকবার বলো। তখন বলতে হচ্ছে যে তোমাদের 3 জনকে আমরা ডিসাইড করছি আউট অফ 10, যেখানে হচ্ছে যে প্রিন্সেসের সাথে বসাবো। আমি বলছি ইয়াস, তোমার জন্য একটা শাড়ি দিব আর কি, ঠিক আছে, এরপরে নেক্সট টাইম গেলে শাড়ি নিয়ে আসবো। তো আমরা 3 জন, বেস্ট মোমেন্ট হচ্ছে যে ওনার টেবিলে, আমাদের টেবিলে কে কে ছিল, প্রিন্সেস ছিল, এবং হচ্ছে এইচএনএম এর যে বোর্ড অফ ডিরেক্টর সে আমার পাশে বসা ছিল, তার ওয়াইফ, এবং হচ্ছে প্রিন্সেস ছিল আমার সামনে। সো ওই মানে আমরা অনেকক্ষণ ডিসকাস করছি, হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করছে রোহিঙ্গাদের সমস্যা কীভাবে সমাধান হবে, ডক্টর ইউনিস কি মানে দেশের কি অবস্থা, মানে বেশ কিছু মানে অনেক কিছু আমরা গল্প করছি। এবং কেন হচ্ছে যে এটাও গল্প করছি হচ্ছে যে কেন স্টকহোমে ডিফারেন্ট টাইপ অফ ফিশ পাওয়া যায় না, এবং হচ্ছে যে পরে হচ্ছে ওনার হাত থেকেই হচ্ছে যে অ্যাওয়ার্ডটা নিয়েছি। সো আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে, এবং আমার শিক্ষার্থী কলিগ, আমার ওয়েল উইশার ফ্যামিলি, সবাইকে আসলে এইভাবে গ্লোবাল অডিয়েন্সের সামনে উপস্থিত করাটা হচ্ছে যে এটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। স্যার, আপনি ডিকার্বনেশন ল্যাবের উৎপত্তি এবং এর লক্ষ্য নিয়ে কাজ করছেন। তো ডিকার্বনেশন ল্যাবটা কি এবং এর কার্যপ্রণালী যদি আমাদেরকে একটু সহজভাবে ব্যাখ্যা করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিকার্বনেশন ল্যাব হচ্ছে, সহজ ভাষায় বললে হচ্ছে যে একটা ভার্চুয়াল ল্যাব, যার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে টেক্সটাইল প্রোডাকশনকে হচ্ছে লো কার্বন, লো এমিশন, এবং হচ্ছে যে লো রিসোর্স কি বলে হচ্ছে প্রসেসে হচ্ছে কনভার্ট করা যায় আর কি। তো এটার যদি উৎপত্তি বলতে হয় তাহলে হচ্ছে যে আমরা একটু দুইটা জিনিস খেয়াল রাখি। সেটা হচ্ছে যে গ্লোবালি টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে বলা হয় হচ্ছে যে সেকেন্ড মোস্ট পলিউটেড ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা। এবং ওয়ার্ল্ডের বর্তমান যে কার্বন নিঃসরণ যে রোড ম্যাপ, 1.5 ডিগ্রি নিচে নামায় আনা, প্লাস হচ্ছে নেট জিরো, এইসব অনেকগুলোর সাথে আমাদের ব্র্যান্ডরা জড়িত। আমাদের যারা বায়ার, তথাকথিত বায়ার যাদেরকে বলি, ওনারা জড়িত। সো এই ব্র্যান্ডগুলোর যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে তাকে আসলে হচ্ছে তার পুরো সাপ্লাই চেইনকে হচ্ছে যে ডিকার্বনাইজ করতে হবে আর কি। তো গ্লোবালি যতগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় তাতে দেখা গেছে হচ্ছে যে টেক্সটাইল প্রোডাকশন, মনে করেন ইয়ার্ন থেকে শুরু করে হচ্ছে গার্মেন্টস পর্যন্ত, 50 থেকে 70% পর্যন্ত হচ্ছে গ্লোবাল কার্বন নিঃসরণ এই কি বলে হচ্ছে যে প্রোডাকশন সেক্টর থেকে হয়। এবং বাংলাদেশকে যদি আপনি তাকায় দেখেন আর কি, মানে গ্লোবালি যদি প্রোডাকশনগুলো হাব দেখেন তাহলে হচ্ছে বাংলাদেশ আছে, চায়না আছে, ভারত আছে, পাকিস্তান আছে, ভিয়েতনাম আছে। বাংলাদেশে প্রায় 5,000 ফ্যাক্টরি, ঠিক আছে, আপনি যদি স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত, তার মানে দাঁড়াচ্ছে এটা একটা হিউজ অপরচুনিটি হচ্ছে যে একটা হচ্ছে যে প্রোডাকশনগুলো থেকেই হচ্ছে ম্যাক্সিমাম কমাতে হবে, আর বাংলাদেশ হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব। সো এটা একটা। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ডিকার্বনাইজেশনের হচ্ছে 4টা পাথওয়ে আছে আমার মতে। প্রথম পাথওয়ে হচ্ছে আপনি মেশিন, এনার্জি এফিশিয়েন্ট মেশিন ইউটিলাইজ করবেন, সেটা স্পিনিং মেশিন হোক, ডাইং মেশিন হোক, বয়লার হোক, জেনারেটর হোক, কম্প্রেসার হোক, এটা একটা। সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি ইউজ অফ এনার্জি। সো আপনি যে ওয়েস্ট এনার্জিটা বের হয়ে যাচ্ছে সেটাকে আবার হচ্ছে রেট্রোফিটিংয়ের মাধ্যমে হচ্ছে রিউজ করবেন। থার্ড যেটা হচ্ছে রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, মানে আপনি সোলার প্যানেল, উইন্ড এনার্জি ইনভেস্ট করবেন। এখন এই 3টা অপশনেরই দুইটা মেইন চ্যালেঞ্জ। একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্সিভ, মানে হচ্ছে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট লাগবে, বাংলাদেশের মতো লো মার্জিন কান্ট্রিতে ডিফিকাল্ট, এবং এটা হচ্ছে একটা ইস্যু। সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আপনি একবার ইনভেস্ট করে ফেলে, একবার মেশিন কিনে ফেললে আপনি মিনিমাম 10 থেকে 20 ইয়ার্সের জন্য আপনি নতুন করে মেশিন কিনবেন না। সো তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যদি পরের বছরও যদি আরেকটা নতুন লেসে এফিশিয়েন্ট মেশিন আসে, আপনি নিশ্চয়ই পুরোনোটা ফেলে দিয়ে নতুনটা কিনবেন না। এই 3টা থেকেই চতুর্থ যে অপশন, যেটা আসলে আমাদের আসছে হচ্ছে ডিকার্বনেশন ল্যাবের আইডিয়া, সেটা হচ্ছে 2023-24 আমরা 50টা ফ্যাক্টরির উপরে কাজ করেছি। একটা
জার্মান এবং H&M প্রজেক্টে, যেখানে আমরা ওয়াটার রিডাকশন টার্গেট দেওয়া হয়েছিল। আমরা 50টা ফ্যাক্টরিতে প্রসেস ইনোভেশনের মাধ্যমে ওয়াটার রিডাকশন করতে সক্ষম হয়েছি, এবং আমাদের এভারেজ ছিল হচ্ছে অ্যারাউন্ড 30% ওয়াটার রিডাকশন, 20% এনার্জি রিডাকশন, এবং হচ্ছে 10 থেকে 15% হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস এমিশন। এবং সেখান থেকে আমরা দেখেছি হচ্ছে যে তাদের এক্সিস্টিং সেট আপ ব্যবহার করে, তাদের এক্সিস্টিং ফ্যাসিলিটি ব্যবহার করে প্রসেসটাকে মডিফিকেশনের মাধ্যমে, প্রসেসটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা আসলে হচ্ছে এই ইমপ্রুভমেন্ট করতে পেরেছিলাম। এখান থেকেই আসলে ডিকার্বনেশন ল্যাবের আইডিয়াটা জন্ম, এবং আমরা বুঝতে পারলাম হচ্ছে যে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোকে যদি আমরা অপটিমাইজ করতে পারি, আমরা আসলে বাংলাদেশের প্রোডাকশন ক্যাপাসিটিকে চাইলেই হচ্ছে যে 20 থেকে 30% বের করে নিতে পারবো। মানে প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাকশন টাইম কমবে, একই সাথে হচ্ছে ডিকার্বনাইজেশন হবে। সো আলটিমেটলি ডিকার্বনেশন ল্যাবের আইডিয়াটা হচ্ছে যে কিভাবে এই যে লো এমিশন প্রসেস, লো রিসোর্স যুক্ত প্রসেসগুলোকে হচ্ছে যে পুরো ইন্ডাস্ট্রিকে ছড়িয়ে দেওয়া যায়। ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে ডিকার্বনেশন ল্যাব নিয়ে গবেষণা করতে কি জিনিসটা প্রথমে অনুপ্রাণিত করেছিল? আমার কাছে মনে হয় হচ্ছে যে বাংলাদেশের লোকজন বিশাল পটেনশিয়াল আছে, এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে হাইলি পটেনশিয়াল ইন্ডাস্ট্রি। এবং আমার কাছে মনে হয় হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের যে বৈজ্ঞানিক তথ্যগুলো আমরা দেই, সেখানে আসলে অনেক টেক্সটাইল সেক্টরের কন্ট্রিবিউশন অনেক বেশি। বাংলাদেশ যেহেতু হচ্ছে যে টেক্সটাইল নির্ভর, এবং বাংলাদেশের বস্ত্র খাত যেহেতু হচ্ছে যে অনেক বছর একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদেরকে আসলে লিডটা দিতে হবে হচ্ছে যে এই চেঞ্জটার জন্য। আমরা আমরা চাইলে আমাদের স্ট্রেংথ থেকে কাজে লাগাতে পারি, আবার একই সাথে হচ্ছে চাইলে এই কি বলে হচ্ছে যে শুধু এই সেক্টরে আমরা লিডও দিতে পারি। কারণ টেক্সটাইল সেক্টরে আমাদের মতো টেক্সটাইল ইঞ্জিনিয়ার অথবা আমাদের মতো টেক্সটাইল প্রফেশনালস হয়তো বিদেশে খুব বেশি লোকও নাই। সো এই জায়গাটায় আসলে আমাকে অনুপ্রাণিত করেছে হচ্ছে যে নিজের দেশে কিভাবে আসলে হচ্ছে যে টেক্সটাইল সেক্টরটাকে হচ্ছে ইমপ্রুভ করা যায়, ইম্প্রোভাইজ করা যায়, একই সাথে হচ্ছে যে বর্তমান ইঞ্জিনিয়ার এবং হচ্ছে ভবিষ্যৎ জেনারেশন ইঞ্জিনিয়ার তাদের সবাইকে হচ্ছে যে ডেভেলপ ক্যাপাসিটি বিল্ড করা যায়। স্যার, ব্যাপারটা আসলে খুবই থটফুল ছিল। এখন স্যার, এই যে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড, এটা তো আমরা ফ্যাশন দুনিয়ার নোবেল হিসেবে বলে থাকি এটাকে। তো স্যার, এটার লক্ষ্যটা কি বা এটার উদ্দেশ্যটা কি? অনেকে বলে থাকে হচ্ছে যে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ফ্যাশন দুনিয়ার নোবেল। আমি জানি না এটা আসলে কতটুকু সত্য, বাট এটার উদ্দেশ্য হচ্ছে যে 2030 এবং 2050 সালের মধ্যে হচ্ছে টেক্সটাইল শিল্পটাকে হচ্ছে ডিকার্বনাইজ করা, এবং হচ্ছে COP22-তে যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের যে রোড ম্যাপ হচ্ছে, সেই রোড ম্যাপের সাথে অ্যালাইন করা। স্যার, বাংলাদেশে তো আপনি বললেন যে অনেক ফ্যাক্টরি, অনেক ব্র্যান্ড আছে। তো স্যার, এদেরকে যে সাস্টেনেবিলিটি একদমই নাই বলতে বলতে গেলে, তো সাস্টেনেবিলিটি আনার জন্য এদের কোন জিনিসটা প্রথমে চেঞ্জ করা উচিত, কোথায় হাত দেওয়া উচিত? আমি আমি একটু ডিসএগ্রি করি। বাংলাদেশে সাস্টেনেবিলিটি নাই এটা আসলে ঠিক না। বাংলাদেশে সাস্টেনেবিলিটি আছে, কিন্তু রবীন্দ্রনাথের মতো যেমন আমরা আরম্ভ করি ধরে রাখতে পারি না, শেষ করতে পারি না আর কি। আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে আমরা খুব নতুন কিছু দেখলে আমরা খুব আগ্রহ সহকারে নেই, কিন্তু ওটাকে যে আসলে মানে ইনোভেশন মানে ইনোভেশন ডাজন্ট কাম উইথ হচ্ছে যে ওয়ান মোমেন্ট। আপনি কনসিস্টেন্টলি এক্সিলেন্সের দিকে যাবেন, কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকবেন, কন্টিনিউয়াসলি আপনি হচ্ছে ইম্প্রোভাইজ করবেন, দ্যাট ইজ আসলে হচ্ছে ইনোভেশন এবং এক্সিলেন্স। আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে এই জায়গাটায় আমাদের একটু ল্যাকিং আছে। সো মনে করেন হচ্ছে খুব একটা সহজ উদাহরণ দেই, মনে করেন হচ্ছে আপনি একটা ডাইং মেশিন কিনলেন হচ্ছে খুবই এনার্জি এফিশিয়েন্ট, খুবই লো লিকার রেশিও, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সেই মেশিনটাকে আপনি ইউজ করছেন হচ্ছে হাই লিকার রেশিওতে। আপনি মনে করেন হচ্ছে যে একটা গার্মেন্ট সুইং মেশিন কিনলেন হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এটা সুইচ অন করে রাখছেন, অথবা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আপনি কাজ করছে। সো আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে আসলে হচ্ছে সাস্টেনেবিলিটি অনেকগুলো অংশে কাজ করি। দুইটা জিনিস আমার কাছে ব্যক্তিগতভাবে সমস্যা। একটা হচ্ছে যে আমাদের এই সাস্টেনেবিলিটিটাকে আমরা আসলে কান্ট্রি হিসেবে ইমেজ আকারে করতে পারছি না, ইমেজ আকারে হচ্ছে যে পোর্ট্রে করতে পারছি না। বাংলাদেশকে যখন দেখে সবাই দেখে হচ্ছে যে চিপ লেবার, সবাই দেখে হচ্ছে লো কস্ট, কিন্তু আমরা যে সাস্টেনেবিলিটিটাকে হচ্ছে যে আমাদের গেম চেঞ্জার, সেটা তো আমরা হাইলাইট করতে পারছি না। এই জন্যই আমি কাইন্ড অফ হ্যাপি যে বাংলাদেশকে আমি গ্লোবাল মঞ্চে নিতে পেরেছি। কারণটা হচ্ছে যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, কিন্তু দেখা যাচ্ছে ওখানে আমাদের কোনো
হিস্সা নাই, ওখানে আমাদের কোনো শেয়ার নাই হচ্ছে গ্লোবাল মঞ্চে। আর দ্বিতীয় যে জিনিসটা আসলে হচ্ছে যে ওই যে বললাম হচ্ছে যে প্রথম ইমেজ ক্রাইসিস, দ্বিতীয় আমরা ধরে রাখতে পারি না, ঠিক আছে? মানে মনে করেন হচ্ছে যে একটা মানে সাধারণত যেরকম হয় আর কি, একটা আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জের মধ্যে দিয়ে যেতে চাই। আজকে আমি মনে করেন হচ্ছে যে 100 কেজি কেমিক্যাল ব্যবহার করছি, অথবা হচ্ছে যে ধরেন 100 লিটার পানি ব্যবহার করছি, আমার তো সবসময় টার্গেট থাকবে হচ্ছে 100 কেজিকে কিভাবে 60 কেজি 70 কেজি নিয়ে আসা যায়। কিন্তু দেখা যায় যে আমরা আসলে এটা ধরে রাখতে পারি না, কনসিস্টেন্সি নাই। হ্যাঁ, মানে আমরা মানে খুব শর্টকাটে বিশ্বাসী, শর্টকাটটায় বিশ্বাসী, এবং এক্সিলেন্স হচ্ছে যে আসলে একই জিনিস কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে করতে সমস্যা। এই জন্য দেখবেন হচ্ছে যে ক্রিকেটারে হচ্ছে যে আমাদের ক্রিকেটাররাও, আমাদের ধারণা আমাদের সাইকোলজিতেও হয়তো ইস্যুটা আছে, আমাদের ক্রিকেটাররা বেশি দিন তাদের ফর্ম ধরে রাখতে পারে না, খুব দ্রুতই মানে খুব ফিট করে এবং খুব দ্রুতই হারিয়ে যায় আর কি, ঠিক আছে, আশেপাশের পরিস্থিতির কারণে। কিন্তু দেখবেন হচ্ছে বিদেশে, অস্ট্রেলিয়া স্পেশালি, দেখবেন হচ্ছে যে ওরা নার্চার করে এবং একই জিনিস অনেক দিন ধরে টেনে নিয়ে যেতে পারে। আমার মনে হয় ওখানে আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে। তো ওই জিনিসটাই আসলে আমি ইনস্টল করতে চাই হচ্ছে যে আমাদের স্টুডেন্টের মধ্যে যে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে এক্সপার্টিস লাগবেই, দক্ষতার এক্সপার্টিস মানে হচ্ছে কোনো বিশেষ বিষয়ে জ্ঞান, ওটা লাগবেই, তার সাথে লাগবে হচ্ছে ওটা দিনের পর দিন ওটা প্র্যাকটিস করে যেতে হবে। বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক কার্বন রেগুলেশন যেমন ইউ গ্রিন ডিল, সিবিএম এর সাথে কতটা প্রস্তুত বলে আপনার মনে হয়? এখনো এই যে বিভিন্ন ধরনের ডিউ ডিলিজেন্স গুলা, গ্রিন ডিলিজেন্স গুলা, তারপর হচ্ছে যে অন্যান্য যে ইউরোপিয়ান রেগুলেশন, রুলস অ্যান্ড এক্সটেন্ডেড প্রোডাক্ট রেসপন্সিবিলিটি এবং কর্পোরেট সাস্টেনেবল ডিউ ডিলিজেন্স যেগুলো আসছে, এগুলোর জন্য আসলে কেউই এভাবে তৈরি, শুধু বাংলাদেশ না, অন্য কেউ তো ওইভাবে প্রস্তুত না আর কি। কিন্তু মেইন চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয় হচ্ছে যে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আসবেই, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে যে ইটস এ হচ্ছে যে ইনক্রিমেন্টাল প্রসেস। আমাদের যে কাজটা করতে হবে আর কি হচ্ছে যে রেগুলেশনগুলোই আসুক না কেন, সেই রেগুলেশনগুলো হচ্ছে যে অবশ্যই আমি যদি এক্সপোর্ট করতে চাই, ম্যানেজ করতে হবে, কিন্তু আসলে আমাদের নিজের ঘর গোছানোটাই খুব ইম্পর্টেন্ট। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা কস্টিংটা ঠিক মতো জানি না, ঠিক আছে, যে একটা কস্ট অফ প্রোডাকশন অফ গার্মেন্ট একদম মানে অ্যাকুরেটলি জানি না, ব্যাংক লোন, ইন্টারেস্ট, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যারা কাজ করে তারা আসলে কস্ট অফ প্রোডাকশনটাকে হচ্ছে যে ঠিক হাইলাইট করে না আর কি। তো কস্ট ম্যানেজমেন্টটা যখন হাইলাইট না হয় তখন যেটা হয় আর কি হচ্ছে যে অন্যান্য ইস্যুগুলো হচ্ছে যে সলভ করা যায় না। সো ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স অথবা হচ্ছে যে কার্বন ডিল, এইগুলোর সবগুলোর উদ্দেশ্য হচ্ছে কি, মানে আপনি যদি ফান্ডামেন্টাল জিনিসে দেখেন সেটা দেখবেন হচ্ছে এনার্জি ইউজ কমানো, ওয়াটার ইউজ কমানো, কেমিক্যাল ইউজ কমানো, রিনিউয়েবল এনার্জিতে যাওয়া, ঠিক আছে। তো এগুলো তো আসলে আমার সবসময় হচ্ছে কি অবজেক্টিভ থাকা উচিত, ইরেসপেক্টিভ অফ হচ্ছে কোন রুলস অ্যান্ড রেগুলেশন আসুক না আসুক। কারণ কেউ যদি রাইট মানে আমি তো চাইবই হচ্ছে যে আমার এক ফ্যাক্টরি সবচেয়ে কম ইনপুট দিয়ে সবচেয়ে বেশি আউটপুট দেয়, ঠিক না, অথবা সেম আউটপুট যদি হয় সবচেয়ে মিনিমাম ইনপুট দেয় ওরা। এইসব ব্যাপারে আমি আসলে যদিও ইন্ডিয়ানদেরকে ইয়ে করি না, বাট ইন্ডিয়ানরা আমরা সবাই বলি কিপটা, আসলে কিপটা মানে কিন্তু হচ্ছে সে সবচেয়ে বেশি রিসোর্স এফিশিয়েন্ট, মানে সে তার হাত থেকে একটা পয়সা বের করতে কষ্ট হয়, এর মানে কি সে একটা পয়সা খরচ করতেও ইউটিলাইজ বেশি করে। সো মানে এটাকে আসলে আমি এভাবে বলি হচ্ছে সে কিন্তু দেখেন তার ইন্ডিয়ান মেশিন দিয়ে, লো কোয়ালিটি মেশিন দিয়ে বেটার আউটপুট দিচ্ছে। এখানেই কিন্তু আসলে হচ্ছে কারিশমাটা, আমাদেরকে ওই জায়গায় কিভাবে যাওয়া যায় সেই জায়গাটা চেষ্টা করতে হবে। সো ওই যে ইউরোপিয়ান ডিল, আই ডু নট ফিয়ার দ্যাট বাংলাদেশ ইজ এ ভেরি গ্রেটলি অ্যাডাপটিভ নেশন। নদী ভাঙা দেশের মানুষ তো যে কোনো সিচুয়েশনে হচ্ছে যে তারা ডেভেলপ করতে পারে আর কি। আমি কোটার সময় দেখেছি, আমার মাস্টার্স থিসিস ছিল হচ্ছে যে কোটা নিয়ে, তখন আপনারা হয়তো ইয়ে করেন নাই, 2005 সালে কোটা যখন বন্ধ হয়ে যাবে তখন সব হাউতাস যে 2006 সাল থেকে বোধহয় গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে আমাদের, ইভেন অনেক রিপোর্টও আসছিল, ঠিক আছে, যে বন্ধ হয়ে যাবে। কিন্তু কি দেখা গেল, যখন ওপেন হয়ে গেল আরো বেশি কি বলে হচ্ছে যে আরো বেশি এক্সপান্ড হয়ে গেছে। আমি ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট হচ্ছে যে আমাদের গার্মেন্ট এন্টারপ্রেনিউর, টেক্সটাইল এন্টারপ্রেনিউর সামথিং। অনলি থিং ইজ ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের নিজের ঘরটা গুছাইতেই হবে, কারণ আমাদের কম্পিটিশন কিন্তু নিজেদের মধ্যে না, আমাদের কম্পিটিশন হচ্ছে অন্যান্য দেশের।
তাহলে স্যার এই যে বাংলাদেশ 2050 নেট জিরো এই লক্ষ্যটাকে অর্জন করতে পারবে আপনার কি মনে হয়? বাংলাদেশের 2050-এ নেট জিরো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ কিন্তু আসলে এমিটার হিসেবে খুব বেশি না। ঠিক আছে? আমাদের আমরা যদি কার্বন নিঃসরণ পার ক্যাপিটা দেখি অনেক কম। এবং এটাও মাথায় রাখতে হবে হচ্ছে যে বাংলাদেশের মানে কি বলে হচ্ছে অ্যাটলিস্ট 30% পপুলেশন কিন্তু হচ্ছে যে ইলেকট্রিসিটির আওতার বাইরে। ঠিক আছে? আবার এটাও মনে রাখতে হবে বাংলাদেশের অ্যাটলিস্ট টোটাল 70% পপুলেশন কিন্তু হচ্ছে 24 আওয়ার ইলেকট্রিসিটি বা এনার্জি পায় না। আর আমাদের জিডিপি যত বাড়বে আমাদের এনার্জি ইউজ তত বাড়তে থাকবে। আমাদের ইন এ সেন্স হচ্ছে যে আমরা কিন্তু গ্যাস ইউজ করি, সো ন্যাচারাল গ্যাস মাচ ক্লিনার সোর্স কম্পেয়ার টু হচ্ছে কোল এবং আদার যেমন চায়না এবং ইন্ডিয়া প্রচুর পরিমাণে কোল ইউজ করে। সো যে কার্বন নিঃসরণের যে লক্ষ্যমাত্রা সেটা আসলে আমাদেরকে একটু বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট হচ্ছে বাংলাদেশের মতো যারা হচ্ছে যে খুবই অল্প পরিমাণে আমার ধারণা গ্লোবালি 0.8%ও নিঃসরণ করে না, তাদের জন্য আসলে 2050 সালে নেট জিরোতে যাওয়া could be difficult. Maybe আমাদের we have to be very realistic about it যে আসলে কি করা সম্ভব এবং কি করা স্পেশালি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে 18 কোটি পপুলেশনের জন্য ইলেকট্রিসিটি কি ব্যবস্থা করা। এবং আপনি খেয়াল করবেন যত দিন যাবে আপনার কি বলে হচ্ছে অ্যাপ্লায়েন্স গুলো লাগবে, আপনার ওয়াশিং মেশিন লাগবে, আপনার মাইক্রোওয়েভ লাগবে, তার মানে দাঁড়াচ্ছে আপনার এনার্জি ইউজ পার ক্যাপিটা বাড়বে। কাজেই ওভারঅল আমাদের আসলে এনার্জি ইউজ বাড়বেই। এখন প্রশ্নটা হচ্ছে এটা ক্লিন এনার্জি হবে নাকি হচ্ছে কি বলে হচ্ছে যে পলিউটেড এনার্জি হবে আর কি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি হচ্ছে যে আমাদের সোলারের দিকে ইয়ে করা দরকার। এবং এই মুহূর্তে টার্গেট দেওয়া হচ্ছে বোধহয় যেমন পাকিস্তান একটা টার্গেট নিয়েছে 30% তাদের এনার্জি হতে হবে, মানে সোলারে তারা কনভার্ট করে ফেলবে আর কি। চায়না যেভাবে আগাচ্ছে আমার ধারণা সোলার এবং উইন্ডে তারা খুব অল্প সময়ের মধ্যে 50% এনার্জি রিনিউয়েবল এনার্জি থেকে নিয়ে আসবে। আর আমরা যে পরিমাণ আমাদের গ্যাস সংকট, আমাদের যে পরিমাণ এলপিজি কিনতে হচ্ছে, এলএনজি কিনতে হচ্ছে, এই মুহূর্তে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হওয়া উচিত হচ্ছে যে কিভাবে ইম্পোর্ট ড্রিভেন হচ্ছে গ্যাস ফুয়েল সোর্স কমানো। আমাদের তো যেহেতু আমরা ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের সূর্যের তেজও বেশি, আমরা যদিও আমাদের সাইজ ছোট দেশ কিন্তু কোনোভাবে দ্বীপগুলোতে অথবা হচ্ছে যেসব জায়গায় হচ্ছে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া যাবে ওই জায়গাগুলোতে যদি আমরা সোলারটাকে কনভার্ট করতে পারি এবং ডিলিজেন্টলি যদি আমরা 30% যদি টার্গেট করতে পারি যে আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট 30% সোলার এনার্জি থেকে আসবে, আমার মনে হয় এটা ফোকাস করলে দেখা যাবে যে আমাদের ওই যে 2050 সালে নেট জিরো টাইম হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইম্পোর্ট ড্রিভেন এনার্জি সোর্সটা কমানো, কারণ আমাদের এটা প্রতি বছরই আমাদের বাজেট ঘাটতি হচ্ছে এই ফুয়েল সোর্স আমদানি করতে যায়। স্যার এখন একটু ভিন্ন ধর্মের প্রশ্ন করতে যাচ্ছি। স্যার আপনি তো অনেক ভ্রমণ করেন শুরু থেকে শুনতে পাচ্ছি, তো এর ভিতরে আপনার কোন দেশটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে? আমি জানি আমার হিসাব করতে মানে 30টার বেশি দেশে মনে ভ্রমণ হয়েছে আর কি। আমার প্রথম প্রেম আমি সবসময় বলি অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়ায় আমি প্রথম মাস্টার্স করতে গিয়েছিলাম। সো ওই সময়ে এয়ারপোর্টে নেমেই আমার মনে হয়েছে হচ্ছে যে দুইটা জিনিস দেখলাম, যে প্রচুর খেজুর গাছ, আমি চিন্তা করছি কি আমি মিডল ইস্টে চলে আসছি নাকি। আবার দেখলাম হচ্ছে চাইনিজ, আমি বললাম কি আমি চায়নায় চলে আসছি নাকি। আমি কিন্তু 2005 সালের কথা বলছি, 20 বছর আগে। এরপরে কিন্তু আমি এখন পর্যন্ত অস্ট্রেলিয়া যাই নাই। প্রতি বছরই প্ল্যান করি কিন্তু প্রতি বছরই মানে শিডিউলে মিলছে না। বাট আমার প্রথম প্রেম হচ্ছে অস্ট্রেলিয়া। আমি পার্থে ছিলাম। পার্থ ইজ এ ভেরি বিউটিফুল সিটি টু লিভ অ্যাট। এবং হচ্ছে যে মানে অন্য অনেক দেশে গিয়েছি বা থেকেছি, কিন্তু সামহাও হচ্ছে যে মানে যে মেমোরিটা আমার ওটার মধ্যে আছে এটা আসলে অন্য কোনোভাবেই করতে পারছি না। এবং ইনশাল্লাহ দেখে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর প্ল্যান করছি হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার। ইনশাল্লাহ স্যার। আপনি যদি অধ্যাপনা পেশায় না আসতেন তাহলে কি পেশা হিসেবে বেছে নিতেন? আসলে অধ্যাপনা পেশাটাকে আমি বেছে নিয়েছি কিনা জানি না, আমাকে তো জোর করে টেনে আনা হয়েছে। ঠিক আছে, সো বাট বাই ন্যাচারই হচ্ছে যে আমার মধ্যে শিক্ষকতা আছে আর কি। মানে আমি অন্যজনকে মানে আমার পয়েন্টটা সবসময় থাকে হচ্ছে আমি যা জানি সেই জিনিসটা যদি আমি আরেকজনকে জানিয়ে দিতে পারি তাহলে যেটা হয় হচ্ছে যে আমার নলেজটা, কারণ আমি তো থাকবো না, কিন্তু আমার নলেজটা যদি আরেকজন ব্যবহার করতে পারে সেটার থেকে তো সবচেয়ে বড় কিছু নাই। আর আমি মনে করি হচ্ছে যে আমার শেখানোর কি বলে হচ্ছে যে ইচ্ছাটা খুবই ন্যাচারাল।
ছোটবেলা থেকেই স্যার এরকম? ছোটবেলা থেকেই হতে পারে, অনেকভাবে হতে পারে, বাট আমার কাছে সবসময় মনে হচ্ছে যে আমার এটা ন্যাচারাল, এবং হচ্ছে যে আমি আমি ভালো করে শেখাইতে পারি আর কি, আমার কাছে মনে হয়, যদিও নিজে বলা ঠিক কিনা জানি না। বাট আমার কাছে মনে হচ্ছে মানে আই নো দা হচ্ছে সিক্রেট অফ হচ্ছে হাউ টু হচ্ছে যে মেক পিপল লার্ন। ঠিক আছে, এই সিক্রেটটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। অধ্যাপনা পেশা ছাড়া যদি হয়, আমার আই কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট অপশনস। তো যেমন ধরেন আই এম এ ক্যাডেট, সো আই হ্যাভ এ কি বলে হচ্ছে যে আমার বন্ধু বান্ধব অনেকেই হচ্ছে যে ডিফেন্সে গিয়েছে, আমি ওখানে যেতে পারতাম আর কি। তারপরে হচ্ছে যে আমি কি বলে হচ্ছে এমবিএ করা, সো আইবি এর অন্যান্য ছেলেপেলেদের মতো আমিও চাইলে হচ্ছে ব্যাংক বা অন্যান্য যেতেও যেতে পারতাম আর কি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। হয়তো কিনা জানি না, তারা আমাকে নাও নিতে পারতো, বাট কিন্তু আমি সবসময় টেক্সটাইলেই থাকতে চেয়েছি। এখন এটা অধ্যাপনা হবে নাকি অন্য কোনোভাবে হবে সেটা জানি না, বাট অধ্যাপনা ছাড়াও হচ্ছে যে পরামর্শ বা কনসালটেন্ট বা অ্যাডভাইজার হিসেবে হচ্ছে যে আমি সবসময় কাজ করতে চেয়েছি। কারণটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে যে স্কিল লোকে বা এক্সপার্ট লোকের অভাব। কারণটা হচ্ছে যে এই যে বললাম ডিক্রিমেন্টাল প্রসেস ইনোভেশন করার জন্য আসলে এক্সপার্টিস দরকার, এই এক্সপার্টিসটা আসলে খুব বেশি লোকের নাই। কাজেই অধ্যাপনা যদি নাও করতাম, আমি শিওর যে হয়তো জাতিসংঘ বা এই ধরনের কোনো অর্গানাইজেশনের কোনো না কোনো কি বলে হচ্ছে অ্যাডভাইজারি পজিশনে আমি থাকতাম আর কি। ভালো লাগতো কিনা জানি না, বাট দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড। পরিশেষে স্যার, টেক্সটাইল সেক্টর নিয়ে যারা গবেষণা করতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ, এবং একজন শিক্ষক হিসেবে আমাদের বুটিক্সের শিক্ষার্থীদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, তাহলে এই প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে জেনেরিক এবং একটা হচ্ছে বুটিক্সের শিক্ষার্থীদের জন্য। প্রথম যে জিনিসটা আমি বলবো হচ্ছে যে গবেষণাটা হওয়া উচিত হচ্ছে নিজে প্রবলেম সলভ করার জন্য। আচ্ছা, আমি সবসময় বলি হচ্ছে যে আমার মনে হয় হচ্ছে যে আমরা বাইরের কি গবেষণা হয় এগুলো আমাদের কাছে খুব হচ্ছে কুল লাগে। ঠিক আছে, স্পেসে কি হচ্ছে, নাসায় কি হচ্ছে, তারপরে হচ্ছে ইলেকট্রনিক টেক্সটাইলস বা অন্য কিছু, ওইসব জিনিসগুলো কুল। কিন্তু আমার কাছে মনে হয় হচ্ছে যে এই যে যেমন ধরো হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা যে হলে থাকে, সেই ম্যাট্রেসে যে ছারপোকা থাকে, সেই ছারপোকাটা আসলে টেক্সটাইলের কারণেই হচ্ছে। এইটা সমাধান করার জন্য কোনো প্রজেক্ট আসে না, কোনো গবেষণা হয় না। আমার মশারিগুলোতে এত মশা, কি ধরনের মশারি ব্যবহার করলে হচ্ছে যে এই মশাগুলো থেকে দূরে থাকা যাবে, সেটা নিয়ে গবেষণা হয় না। আমার রিক্সাওয়ালা প্রচুর লোকজন হচ্ছে যে গরমে হচ্ছে কষ্ট পায় হচ্ছে তাদের শার্টে প্যান্টে, ঠিক আছে, এইগুলো নিয়ে কোনো গবেষণা হয় না। ঠিক আছে, আমাদের গবেষণা হয় হচ্ছে যে কে ইলেকট্রনিক টেক্সটাইল, কেউ ন্যাচারাল ডাই, এগুলো নিয়ে হচ্ছে। কিন্তু ওই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে আমরা আমাদের দেশের লোকের জন্য গবেষণা করি না। ঠিক আছে, ঘর গোছানোটাই বেশি ইম্পর্টেন্ট। যদি আমার সবসময় মনে হচ্ছে আপনাকে সবসময় মানুষ মনে রাখবে হচ্ছে আমেরিকার সমস্যা সমাধানের জন্য না, আপনাকে মনে রাখবে হচ্ছে যে আপনাকে, ইভেন আপনি যদি ডক্টর ইউনিসের দিকে তাকান, উনি দেশের সমস্যা সমাধান করে নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, আমার অ্যাওয়ার্ডটাও কিন্তু আসলে দেশের এই সমস্যা সমাধান করে। আপনি যদি মনে করেন হচ্ছে, কারণ আপনি আমেরিকার মনে করেন হচ্ছে যে স্পেস রিসার্চে হচ্ছে হাজার হাজার রিসার্চার আছে, বাংলাদেশের সেই গবেষকগুলো কোথায়? আপনি নিজের দিকে তাকান, নিজের প্রবলেমগুলো সমাধান করেন। দুইটা ভাবে আমি ভাগ করবো এখানে, একটা ভাগ হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য, আর একটা হচ্ছে লোকালের জন্য। তো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য যে ধরনের প্রবলেমগুলো, সেগুলো একভাবে সমাধান করা যেতে পারে। আর হচ্ছে গবেষণার লোকাল যেটা, যেমন আমি প্রায়ই বলছি হচ্ছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বাংলাদেশ আসলে তাদের লোকাল পপুলেশনের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই। এই যে এত শাড়ি বানায়, এত লুঙ্গি বানায়, এত গেঞ্জি বানায়, এত কিছু আমরা অনলাইনে কিনি, স্ট্রিট ভেন্ডরে কিনি, অমুক কিনি তমুক কিনি, কোথাও আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই। ঠিক আছে, তো এই জায়গাটা আমার মনে হয় হচ্ছে যে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত। বিশাল জনসংখ্যা, বিশাল রিসোর্সেস, প্রতি বছর আমরা 10,000 মনে করেন টেক্সটাইল বিভিন্ন ডিপ্লোমা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বের হচ্ছে, কোনো আসলে দেশে আসলে আমি যারা আছে তাদেরকে আমরা হয়তো পাত্তাও দিই না। ঠিক আছে, আমরা হিউজ পটেনশিয়াল, এবং সেই পটেনশিয়ালটাকে আমরা যদি নিজেরা রিয়েলাইজ না করতে পারি, আমাদের জুট আছে, আমাদের কি বলে সিল্ক আছে, ঠিক আছে, এগুলো নিয়ে অন্যান্যরা কাজ করে, কিন্তু আমাদের আসলে কোনো কাজ নেই আসলে। ওই জায়গাটা কাজ করা যেতে পারে আর কি, আমার কাছে মনে হয়। এই জন্য আমরা হচ্ছে যে লাস্ট 1 বছর ধরে জুট সেক্টরে অনেকগুলো গবেষণা কাজ করেছি।
এবং হচ্ছে যে সারা বাংলাদেশের এই ঝুট ক্লাস্টারগুলোতে আমরা ঘুরে দেখেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ডে ঘানার একজন পেয়েছে হচ্ছে ঝুট ক্লাস্টারের নিয়ে অ্যাওয়ার্ড। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এর থেকেও বেশি ভালো কাজ হচ্ছে, কিন্তু সামহাউ আমরা এটাকে আসলে হচ্ছে অ্যাকনলেজ করছি না, এবং সবসময় মনে করছি যে ওরা কিছুই পারে না, বাট দে আর ডুইং অ্যামেজিং। এবং সেইখানে আমরা আসলে তেমন কোনো প্রোডাক্ট তৈরি করতে পারি না। বুটেক্সের ছেলেপেলেদের জন্য আমার বা শিক্ষার্থীদের জন্য আমার আসলে একটু সমবেদনা। কারণটা হচ্ছে যে আমরা আন্ডার-গ্র্যাজুয়েট, পুরো ওয়ার্ল্ডে আন্ডার-গ্র্যাজুয়েট স্টুডেন্টরা কিন্তু আসলে গবেষণা খুব বেশি করে না। পুরো ওয়ার্ল্ডে গবেষণা হয় হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি লেভেলে এবং পোস্টডক লেভেলে। আমি যখন, খুব মজার ব্যাপার, আমি যখন গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ডে যাই, অন্যান্যদের সাথে সব টিম থাকে হচ্ছে যারা স্পেশালি গবেষণা নিয়ে গবেষক অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের সবার সাথে হচ্ছে পিএইচডি পোস্টডক ওয়ালা লোক থাকে, ঠিক আছে? আর আমার সাথে থাকে হচ্ছে আন্ডারগ্র্যাড করা ছেলে পেলে। তো লেভেলটাই তো আসলে ডিফারেন্ট, ঠিক আছে? মানে ও কথা বলে একভাবে আর আমাদের সাথে লোকজন কথা বলে, কিন্তু উই আর ট্রাইং ভেরি হার্ড উইথ দ্যাম। কিন্তু মাঝে মাঝে মনে হয় এটা আমাদের আন্ডারগ্র্যাজুয়েট ছেলেপেলেদের জন্য হচ্ছে একটা বার্ডেন হয়ে যাচ্ছে। তারা মানে জিনিসটা শেখার আগেই হচ্ছে যে মানে একটা জিনিস আন্ডারগ্র্যাজুয়েটের সম্যক ধারণা দেবে টেক্সটাইল সেক্টরটাকে বা টেক্সটাইল পড়াশোনাটাকে, সেইটাকে না দেওয়ার আগেই তাকে আসলে আমরা করে ফেলতে থাকি, খুব গবেষণার দিকে চলে যাচ্ছে। বুঝতে হবে তো, গবেষণা করতে হলে তো বুঝতে হয়। তো ওয়ার্ল্ডে মাস্টার্স পিএইচডি করতে দিকে থাকে। আমাকে যদি বলা হয়, ইভেন আপনি যদি আইআইটি দিল্লি বা আইআইটি গুলো থাকে আর কি, যেখানে টেক্সটাইল পড়াশোনা হয়, ওদের আন্ডার গ্র্যাজুয়েটের ছেলে পেলে হচ্ছে 20 থেকে 30 জন, মাস্টার্সের ছেলে পেলে হচ্ছে 30-50 জন। মানে মিনিমাম অ্যাটলিস্ট হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট আর মাস্টার্স পিএইচডি হচ্ছে যে ইকুয়াল, নাহলে ডবল। আন্ডার গ্র্যাজুয়েট খুবই কম, কারণ ওরা যা পড়াশোনা করে জব করবে। আমরা হচ্ছে যে আমরা ওদের উপর এমন বার্ডেন চাপাইছি যে, সো বুটেক্সের শিক্ষার্থীদের জন্য আমি বলবো হচ্ছে যে ইন কেস গবেষণা বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে এটা হিউজ পটেনশিয়াল একটা ইন্ডাস্ট্রি। বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছাড়া অন্য কোনো অপশন নাই। তুমি যা চাইবাই তাই পাবা। মানে যা চাবা মানে হচ্ছে যে আমি এই এরিয়াতে মাল্টিনেশনালে কাজ করতে চাই, টেক্সটাইলও মাল্টিনেশনাল কোম্পানি আছে, আমি কি বলে হচ্ছে প্রোডাকশনে কাজ করতে চাই, টেস্টিংয়ে কাজ করতে চাই, মার্কেটিংয়ে কাজ করতে চাই, এন্টারপ্রেনিয়র হতে চাই, এর থেকে সহজ কোনো উপায় নাই। মানে এর থেকে সহজ কোনো উপায় নাই, সহজ কোনো সেক্টর নাই। কষ্টটা কঠিন করেই যেতে হবে আর কি। অপশনটা খুবই হিউজ। প্রশ্নটা হচ্ছে যে ওই জায়গাটা আমি ফোকাস কতটা করব, কতটা লেগে থাকবো। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আমার কাছে মনে হয় হচ্ছে যে আমি যদি বুটেক্সের গ্রাজুয়েটদেরকে বলবো হচ্ছে যে সমস্যাটাকে হচ্ছে যে কোনো মানে স্কিল বাড়াতে হবে। আমাদের একটা সবারই একটা ধারণা আছে হচ্ছে যে মানে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, মুখ বাড়াতে হবে, মুখ বাড়াতে হবে, অনেক মানে প্রচুর জ্ঞান আসে আর কি। আমি উইদাউট মানে উইথ রেসপেক্ট টু এভরিওয়ান, সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ার বানাতে পারতেছি না। আমরা প্রচুর সবাইকে বলতেছি কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য, কিন্তু একটা ব্যাচে কি সবার কমিউনিকেশন স্কিল ভালো হবে? কখনোই সম্ভব না। এবং একটু এভাবে বলি, ওয়ার্ল্ডের কোথাও যারা সায়েন্সে পড়াশোনা করে, সায়েন্টিস্ট হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, তারা কিন্তু ভালো করে কথা বলতে পারে না, কারণ তাদের ব্রেইনটা কাজ করে ডিফারেন্টলি। তারা প্রবলেম সলভ করতে পারে, ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারে, অনেক রকম কি বলে প্রোডাক্ট বানাতে পারে, উদ্ভাবন হয়। তাকে যদি আপনি 2 লাইন কথা বলতে বলেন, বার্ডেন হয়ে যায়। এখন সমস্যাটা হচ্ছে যে তাকে কমিউনিকেশন স্কিল দরকার নয়, অবশ্যই আছে, কিন্তু সেটা একটু ডিফারেন্ট লেভেলে বা একটা স্টেজে যে যখন সে ম্যানেজার হবে অথবা জিএম হবে, ওই লেভেলে যে তার হয়তো স্কিলটা দরকার। কিন্তু আমি যখন তাকে ডে 1 থেকে বলতেছি তার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, ওইটা করতে যেটা হচ্ছে সে ইঞ্জিনিয়ারিংটাই ভুলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মুস্তাফিজের মতো বলার। প্রথম যখন মুস্তাফিজ আসছিলেন তার বোলিংয়ে সবাই আউট হয়ে যাচ্ছিল, তারপর তাকে ইংরেজি শেখানো শুরু হইলো, কয়েকদিন পরে হচ্ছে যে সে বোলিংটাই ভুলে গেছিল, ঠিক আছে? তারপর আবার হচ্ছে যে সে আবার ব্যাক করছে। কাজেই আমার একটা টিমে, ক্রিকেট টিমে আমার 5 জন ব্যাটসম্যান দরকার, 4 জন বোলার দরকার, 1 জন অলরাউন্ডার দরকার, তাই না? সেই অলরাউন্ডার হয়তো একটু এটা পারে, একটু এটা পারে, কমিউনিকেশন করতে পারে, কিন্তু পিওর স্কিলটা, পিওর এক্সপার্টিসটা খুব সবসময় ইম্পর্টেন্ট। এইটাই ডেভেলপ করতে হবে। সো একটা ব্যাচে যদি ধরেন 600 জন ঢুকে 500 জন বের হয়, 500 জনের মধ্যে সবার কমিউনিকেশন স্কিল দরকার নাই, ঠিক আছে? হয়তো কিছু লোক মার্কেটিংয়ে কাজ করবে, হয়তো 500 জনের মধ্যে
ধরে নিলাম হচ্ছে 100 জনকে আমি খুঁজেই পাবো না, বিসিএস করবে, অমুক করবে, তমুক করবে, বাকি যে 400 জন থাকবে সেই 400 জনের মধ্যে হয়তো 100 জনের কমিউনিকেশন স্কিল লাগবে, বাকি 300 জন তো আমার কি হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। এই ইঞ্জিনিয়ার হওয়াটাই দরকার। কারণ দেখেন চায়নার কাছে আমি কেন যাই, চায়না কি কমিউনিকেশনে খুব ভালো, চায়না তো কথাই বলতে পারে না, কিন্তু তার প্রোডাক্টের জন্য আমি তার কাছে চলে যাই। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কোনো প্রোডাক্ট আছে, ফ্যাব্রিক আছে, ইয়ার্ন আছে, কেমিক্যাল আছে, মেশিন আছে যেটা নিয়ে আমি বাইরের লোকজনের কাছে যাব? কমিউনিকেশন তখন করতে হয় যখন আমার তেমন কিছু থাকে না, চাপা মারতে হয়, ঠিক আছে? যখন চাপা মারতে হয় না, যখন প্রোডাক্ট থাকে, সে প্রোডাক্ট ভালো হলে অবশ্যই চাপা তখন লাগবে, কিন্তু তখন ওই চাপার জিনিস এমনি আসবে। তো চাইনিজরা কিন্তু আসলে হচ্ছে কমিউনিকেশন, সে তো ইংরেজিই পারে না। আমি আবারও বলি, ইংরেজিটা প্রয়োজন আমাদের, এত সবাই ইংরেজিটার প্রতি গুরুত্ব দেয়। ভাষা একটা জিনিস, জার্মানরা ইংরেজিতে কথা বলে না, তাতে কি তার উদ্ভাবন হয় নাই? চাইনিজরা ইংরেজিতে কথা বলতে পারে না, তাদের কি সে প্রোডাক্ট তৈরি করতে পারে নাই? সো ইংলিশ ইজ নাথিং, ইংলিশ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনার প্রোডাক্ট তৈরি করা দরকার, এবং সেই প্রোডাক্টটা তৈরি হবে কপি করা থেকে। এবং আমি একবারই বলি, হচ্ছে ক্লাসেও বলি যে ল্যাব রিপোর্ট কপি করা বাদ দিয়ে যদি মেশিন হোক, গার্মেন্টস হোক, ইয়ার্ন হোক, টেক্সটাইল হোক, এই প্রোডাক্টগুলো যদি আমরা কি বলে হচ্ছে কপি করতে পারতাম, যেটা যেই হোক না কেন, সেখান থেকে ইনোভেশনটা চলে আসতো। আমাকে যদি বলে হচ্ছে যে এই যে দেখেন আমরা এই বছর এই 45 ব্যাচ, 46 ব্যাচ, 46 এই 10টা প্রোডাক্ট তৈরি করছি, এটা আমাদের ইনোভেশন এই বছরের, দ্যাট কুড অ্যাকচুয়ালি চেঞ্জ এভরিথিং। সমস্যার গভীরে যান, বুটেক্সের শিক্ষার্থীদের প্রতি নিজের দিকে তাকান, সমস্যার গভীরে যান। ছোট আইডিয়া থেকেও বড় বড় উদ্ভাবন হয়। দুনিয়ার সকল সমস্যার সমাধান করার জায়গা, মানে কি বলে, সমস্যার সমাধান কাউকে দেওয়া হয় নাই, এটা আপনার ঘাড়েও না। আপনার সমস্যাটা সমাধান করেন, এবং সেখান থেকে হচ্ছে যে আপনি জানবেন হচ্ছে যে নতুন করে হচ্ছে কি করা যায়, ইনোভেশন করা যায় এবং ডেভেলপমেন্ট করা যায়। এবং ফাইনালি হচ্ছে ডেটা অ্যানালিসিসটা শিখতে হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ার মানেই হচ্ছে যে দে উইল ওয়ার্ক উইথ হচ্ছে ডেটা। এই ডেটাটা কিভাবে আসলে ইউটিলাইজ করা যায় সেটা জানতে হবে, এবং এটা জানলে আপনি দেখবেন হচ্ছে ইনিশিয়াল স্টেজ, এই লেভেলে আপনি ইউ উইল ডুইং এক্সিলেন্ট। অ্যাট সাম পয়েন্ট মনে করেন আপনি যখন অনেক দিন হয়ে যাবে, তখন আপনাকে এইগুলাকে গল্প হিসেবে প্রেজেন্ট করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় হওয়া হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া, এবং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ম্যাথমেটিক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কি জানি আমাকে বলছিল যে ম্যাথমেটিক্স ইজ দ্য ওয়ার্ড অফ গড, মানে গড তো সরাসরি আমার সাথে কথা বলবে না, কথা বলবে হচ্ছে ম্যাথমেটিক্স। সো বিউটি অফ দ্য নেচার ইজ দ্য ম্যাথমেটিক্স, এবং ইঞ্জিনিয়ার্স অ্যাকচুয়ালি ইজ অ্যাপ্লাইং দ্য কি বলে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ওই জায়গাগুলোতে আমাদের একটু ফোকাস করা দরকার, একটু মানে এক্সপার্টিস দরকার, এক্সপার্ট হতে হবে। এবং দেখবেন হচ্ছে যে তাতেই আমাদের বুটেক্সের হ্যাভ ট্রিমেন্ডাস ব্রেইন। It's just we need to give them a push. We need to actually put into them a journey. এটা তো অথরিটি থেকে আসা উচিত। অথরিটি থেকে আসবে কিনা জানি না, বাট উই নিড টু পুট ইনটু এ ওয়ে, যাতে হচ্ছে যে তারা ওই কণ্ঠকাঠিন্য পথের মধ্যে দিয়ে যায়, তাহলে না শিখবে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য, সময় দেওয়ার জন্য, এবং এত সুন্দর অনেক জিনিস আলোচনা করার জন্য স্যার। ধন্যবাদ বুটেক্স রেডিওকে, বুটেক্সের কণ্ঠস্বর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি আশা করব হচ্ছে বুটেক্স রেডিও টেক্সটাইল সেক্টরের এবং বুটেক্সের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, এবং হচ্ছে জানা অজানা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তুলে ধরবে, এবং ফাইনালি হচ্ছে বুটেক্সকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। ধন্যবাদ বুটেক্স রেডিও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা আব্বাস স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম, তার ডিকার্বনেশন ল্যাবের পিছনের গল্প, এটা নিয়ে অনেক ধরনের ঘটনা জানলাম এবং অনেক উপদেশও পেলাম। ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো আয়োজনে, নতুন কোনো অনুপ্রেরণায়। টিল দেন স্টে টিউনড টু বুটেক্স রেডিও।